আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ মোস্তাকিম হোসেন, বিএসসি অনার্স ফিজিক্স, এমএসসি ফিজিক্স অধ্যয়নরত, এমএসসি অধ্যয়নরত। আমি আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে এসএসসি ফিজিক্সের 8 নম্বর চ্যাপ্টার, লেকচার 1। এখানে লেকচার 1-এ যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিভাবে এই পৃথিবীর বস্তুগুলোকে দেখি। আমাদের কি চোখ থেকে আলোটা বাইর হয়, না আলাদা কিছুর জন্য আমরা এই বস্তুগুলোকে দেখতে পাই? সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু জানবো। আর তার আগে একটা জিনিস বলি যে আসলে এখানে চ্যাপ্টার 8 আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। এসএসসি তে যত ধরনের প্রশ্ন আসে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা ধরন আমি বুঝাই দিব আর কি। আর আশাবাদী যে আমি যে কয়েকটা লেকচারে ভাগ করছি এই আলোর প্রতিফলন চ্যাপ্টারটাকে, তাতেই দেখা যাবে যে আপনাদের যারা এসএসসি পরীক্ষা দিবেন আপনাদের কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে আমরা একটা বস্তুকে কিভাবে দেখি। পৃথিবীতে এত বস্তু আছে, সেটাকে কেমনে দেখি, কিভাবে দেখি, সেটা সম্পর্কে আজকে একটু জানবো। তার আগে যে বিষয়টা জানতে হবে, পৃথিবীতে আসলে টোটালি 2 ধরনের বস্তু আছে। একটা হচ্ছে দীপ্তিমান বস্তু, একটা হচ্ছে দীপ্তিমান বস্তু, আর আরেকটা হচ্ছে দীপ্তিহীন বস্তু। আসলে দীপ্তিমান বস্তুটা কি আর দীপ্তিহীন বস্তুটা কি, এই দুইটা জিনিস আগে আমাকে জানতে হবে। তা পৃথিবীতে এই দীপ্তিমান বস্তুটা হচ্ছে এটাই যার নিজস্ব আলো আছে। যার নিজস্ব আলো আছে তাকে বলা হচ্ছে যে দীপ্তিমান বস্তু। তা যেমন আমাদের দীপ্তিমান বস্তু কতগুলো আছে? অনেকগুলো আছে। তার ভিতর সূর্য একটা, মোমবাতি একটা, বাল্ব একটা, ইত্যাদি আরো অনেকগুলো আছে কিন্তু আমাদের। তার মানে যার নিজস্ব আলো আছে সেটা হচ্ছে দীপ্তিমান বস্তু। আসলে এদেরকে দেখতে হলে আলাদা কোনো সাপোর্ট লাগে না। এদেরকে দেখতে হলে এদের নিজস্ব আলো আছে, তো তাই এরা নিজেরাই নিজেদের জন্য সমকক্ষ। আর দীপ্তিহীন বস্তু হচ্ছে এটাই যাদের নিজস্ব কোনো আলো নেই, নিজস্ব আলো নেই। যেমন এই যে বই, খাতা, চেয়ার, টেবিল ইত্যাদি, এই দীপ্তিমান বস্তুর আসলে কখনো নিজের কোনো আলো থাকবে না, আর দীপ্তিমান বস্তুর আলো থাকবে। এখন এই পৃথিবীতে আসলে আলোর ভিত্তিতে 2 ধরনের বস্তু আছে, সেটা আমরা বুঝলাম যে দীপ্তিমান বস্তু আর হচ্ছে দীপ্তিহীন বস্তু। তাহলে আমরা এই বস্তুটাকে দেখি কেমনে সেটা একটু আমরা জানার চেষ্টা করব। তো দীপ্তিমান বস্তুর আলো আছে, তো মনে করলাম এখানে সূর্যকে আমরা কল্পনা করি বা যে কোনো একটা দীপ্তিমান বস্তুকে কল্পনা করি। এটা সূর্য হতে পারে, মোমবাতি হতে পারে, কারেন্টের বাল্ব হতে পারে, যে কোনো একটা দীপ্তিমান বস্তু হতে পারে। তো এই দীপ্তিমান বস্তু থেকে আলো যখন দীপ্তিহীন বস্তুর উপর পড়বে, দীপ্তিমান বস্তু থেকে আলো যখন দীপ্তিহীন বস্তুর উপর পড়বে, তখন এই দীপ্তিহীন বস্তুটা আলোটাকে প্রতিফলিত করে আমাদের চোখের মধ্যে প্রবেশ করে দেয়। আমি কি বললাম যে দীপ্তিমান বস্তু থেকে আলো দীপ্তিহীন বস্তুর উপর পড়ে, দীপ্তিহীন বস্তু যখন আলোটাকে প্রতিফলিত করে আমাদের চোখে প্রবেশ করে দিবে, তখন আসলে আমরা বস্তুটাকে দেখতে পাবো। আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পারছেন। আমি আবার এই ব্যাপারটাকে রিপিট করতেছি যে দীপ্তিমান বস্তু, পৃথিবীতে আলোর ভিত্তিতে 2 ধরনের বস্তু আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে দীপ্তিমান বস্তু, একটা হচ্ছে দীপ্তিহীন বস্তু। তা দীপ্তিমান বস্তু কাকে বলা হচ্ছে? দীপ্তিমান বস্তু হচ্ছে এটাই যার নিজস্ব আলো আছে, তাকে দীপ্তিমান বস্তু বলা হচ্ছে। যেমন এখানে হচ্ছে সূর্য, মোমবাতি, বাল্ব, যার নিজস্ব আলো আছে, এরকম অনেক এক্সাম্পল হতে পারে। আর দীপ্তিহীন বস্তু কোনগুলা? যাদের নিজস্ব আলো নেই, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, এগুলো আসলে নিজস্ব কোনো আলো থাকে না, তাই এদেরকেই বলা হচ্ছে দীপ্তিহীন বস্তু। তা দীপ্তিমান বস্তু থেকে কোনো আলো যখন দীপ্তিহীন বস্তুর উপর পড়ে, আমি কি বললাম, দীপ্তিমান বস্তু থেকে কোনো আলো যখন
দীপ্তিহীন বস্তুর উপর পড়ে, তখন দীপ্তিহীন বস্তু এই আলোটিকে রিফ্লেকশন করে অর্থাৎ প্রতিফলিত করে আমাদের চোখের মধ্যে প্রবেশ করায় দেয়। তখন আসলে আমরা ওই দীপ্তিহীন বস্তুটাকে দেখতে পাই, দীপ্তিমানটাকে কিন্তু না। যখন দীপ্তিমান বস্তু থেকে আলোটি দীপ্তিহীন বস্তুর উপর পড়বে, দীপ্তিহীন বস্তু যখন এটাকে প্রতিফলিত করে আমাদের চোখে প্রবেশ করবে, তখন আসলে আমরা দীপ্তিমানটাকে দেখতে পাবো না, দীপ্তিহীন বস্তুটাকে দেখতে পাবো। আই মিন বইয়ের উপর পড়লে বই থেকে যদি আলোটা রিফ্লেকশন হয়ে আমাদের চোখে প্রবেশ করে, তখনই আমরা কিন্তু বইটা পড়তে পারি। এরপর যে ব্যাপারটা, যে তাহলে এটাকে কি দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে। এখানে এর জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। এ কি করবে, যে সরাসরি আমাদের যখন চোখে প্রবেশ করাবে, দীপ্তিমান বস্তু থেকে আলোটি যখন সরাসরি আমাদের চোখে প্রবেশ করাবে, তখন আসলে আমরা দীপ্তিমান বস্তুটাকে দেখতে পাই। দীপ্তিহীন বস্তুটাকে দেখার জন্য দীপ্তিমানের সাহায্য নিতে হচ্ছে, কিন্তু এই দীপ্তিমান বস্তুটা দেখার জন্য ও কারোর সাহায্য নিচ্ছে না, ও নিজে থেকেই কিন্তু আলোটা সরাসরি আমাদের চোখের মধ্যে প্রবেশ করাচ্ছে। তখনই আমরা আসলে বস্তুটাকে দেখতে পাচ্ছি। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারতেছে। আমি আরেকবার রিপিট করতেছি, দীপ্তিমান বস্তু নিজস্ব আলো আছে, যেমন আমাদের মোমবাতি, বাল্ব, সূর্য, এদের নিজস্ব আলো আছে। আর দীপ্তিহীন বস্তু যাদের নিজস্ব কোনো আলোই নেই, যেমন চেয়ার, টেবিল, বই খাতা, এগুলো হতে পারে আর কি। তা দীপ্তিমান বস্তু থেকে আলো যখন দীপ্তিহীন বস্তুর উপর পড়বে, এই দীপ্তিহীন বস্তু তখন আলোটাকে রিফ্লেকশন করে, প্রতিফলিত করে আমাদের চোখের মধ্যে প্রবেশ করবে। এটা হচ্ছে আমাদের চোখ। প্রবেশ করাবে, তখন আমরা দীপ্তিহীনটাকে দেখতে পাবো, দীপ্তিমানটাকে না। তাহলে দীপ্তিমানটাকে কেমনে দেখতে পাবো? দীপ্তিমান বস্তু যখন সরাসরি আমাদের চোখের মধ্যে আলোটাকে প্রবেশ করাবে, তখন আমরা তখন ওই দীপ্তিমান বস্তুটাকে দেখতে পাবো। এখানে আরেকটা লক্ষণীয় ব্যাপার, যেটা যে চোখের নিজস্ব কোনো আলো নেই। নোট, চোখের নিজস্ব কোনো আলো নেই। তার মানে আমরা এটাও বলতে পারি যে আসলে এখন চোখটা তাহলে কি? তাহলে চোখ হচ্ছে আমাদের কি দীপ্তিহীন বস্তু, কারণ ওর যেহেতু নিজস্ব কোনো আলো নেই, তাহলে আমরা অবশ্যই এটাকে দীপ্তিহীন বস্তুর ভিতর রাখতে পারি। এরপর যে ব্যাপারটা আমরা আলোচনা করব, আসলে এখানে যে প্রতিফলিত হয়ে গেল, এই ব্যাপারটাকে এখন আমাদের আলোচনা করতে হবে যে আসলে প্রতিফলনটা কি। তা প্রতিফলন ব্যাপারটা হচ্ছে এটাই, যে কোনো এক মাধ্যম থেকে আলো অন্য একটি মাধ্যমে আপতিত হয়ে আবার যদি সে আগের মাধ্যমে ফিরে আসে, আমি আবার বলতেছি, আলো যখন একটি মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে যাওয়ার পথে মাঝখানে কোনো একটা মাধ্যমে বাধা পেয়ে আবার আগের মাধ্যমে ফিরে আসে, তাকে আমরা প্রতিফলন বলতেছি। স্বাভাবিকভাবে আমরা একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে যদি কেউ ক্রিকেট বল ওয়ালের মধ্যে দেওয়া হয়, তাহলে সেটা আবার দেখা যাবে তার নিজের কাছেই কিন্তু আসতেছে। একটা ক্রিকেট বলকে সোজা যদি একটা ওয়ালের মধ্যে দেওয়া হয়, তাহলে ক্রিকেট বলটা আবার নিজের কাছেই চলে আসবে। তেমনি করে কাচের মধ্যে বা ফিজিক্সের ভাষায় যেটাকে বলা হচ্ছে দর্পণ, এর মধ্যে যদি আমরা লাইটকে দেওয়া হয় বা লাইট যদি আমরা ওখানে প্রবেশ করাই, তাহলে দেখা যাবে যে সেই আলোটা আবার রিফ্লেকশন হয়ে আমাদের পাশে ফিরে আসবে আর কি। এটাকে আমরা প্রতিফলন বলতেছি। তাই এই প্রতিফলন বোঝার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের কি দর্পণ ব্যাপারটা। দর্পণ মানে হচ্ছে আমরা যেটা নর্মালি বুঝি আয়না আর কি, এই দর্পণ ব্যাপারটাকে বুঝতে হবে। তারপর আমরা আবার ফিরে আসবো প্রতিফলন ব্যাপারটাকে। দর্পণ বলতে আয়না। তাই এই দর্পণ টোটালি কয় প্রকার? এই দর্পণ হচ্ছে টোটালি দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সমতল দর্পণ, আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ। তো সমতল দর্পণ বলতে কি বোঝায়? সমতল দর্পণ বলতে যেটা একটা সরলরেখার মতো দর্পণ হবে, সেটাকে আমরা সমতল দর্পণ বলি। মানে সোজা, এটা কখনো বাঁকা হবে না, এটা সবসময়ের জন্য স্ট্রেট, একেবারে সোজা হবে, সরলরেখার মতো দেখতে হবে আর কি। এটাকে আমরা সমতল দর্পণ বলবো। যেটা আমাদের আসলে বাসার ড্রেসিং টেবিলে যেটা ইউজ করা হয়, সেটা হচ্ছে আমাদের সমতল দর্পণ। এরপর যেটা গোলীয় দর্পণ বলতে কি বোঝায়? গোলীয় দর্পণ বলতে নরমালি যেটা হবে সেটা হচ্ছে গোল হবে আর কি, গোল হবে। গোলীয় দর্পণ গোল, আর সমতল দর্পণ একেবারে সমান হবে, সরলরেখার মতো। আর গোলীয় দর্পণ একেবারেই গোল হবে। আবার এই সমতল দর্পণের কোনো প্রকার নাই, এখানে গোলীয় দর্পণের প্রকার আছে। গোলীয় দর্পণ হচ্ছে আমাদের টোটালি আবার দুই প্রকার। কি কি? সেটা হচ্ছে একটা হচ্ছে উত্তল দর্পণ, আর একটা হচ্ছে অবতল দর্পণ।
আসলে আমাদের এইখানে যে ব্যাপারগুলো বুঝতে হবে, এই উত্তল দর্পণ আর অবতল দর্পণ এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম এই বিষয়গুলো আসবে, উত্তল এবং অবতল নিয়ে আর কি। সমতল দর্পণ বা গলীয় দর্পণ এগুলো নর্মালি কিছু সংজ্ঞা আসবে, কিন্তু উত্তল দর্পণ এবং অবতল দর্পণের এখানকার যে প্রতিবিম্বগুলো আছে এগুলো বেশি আসবে, এবং এদের যে বৈশিষ্ট্যগুলো ক্যারেক্টারগুলো সেগুলো কিন্তু আসবে আমাদের। তাহলে এখানে উত্তল দর্পণ সম্পর্কে আমাদের এখন জানতে হবে আসলে উত্তল দর্পণটা কি। এই উত্তল দর্পণ বোঝার আগে আমাদের গলীয় দর্পণ থেকে কিছু একটা বুঝতে হবে। সেটা হচ্ছে, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ। বাহিরে যদি আমরা প্রলেপ দেই, বাহিরে যদি আমরা প্রলেপ দেই এবং ভিতরে যদি প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে, এখন প্রতিফলক পৃষ্ঠ মানে কি, বাহিরে আবার প্রলেপ মানে কি? বাহিরে প্রলেপ মানে হচ্ছে কোনো কিছু লাগিয়ে দেওয়া। যেমন আমরা নর্মালি যে আমাদের আয়নাগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ইলেকট্রোপ্লেটিং করে বা তড়িৎ বিশ্লেষণ করে এখানে সিলভার লাগানো হয়, সিলভারিং করা হয় আর কি, এটাকে প্রলেপ দেওয়া হয়। যেমন বাসার আমাদের ড্রেসিং টেবিলের পিছনে দেখে নিবা সবাই যে একটা প্রলেপ দেওয়া আছে, এইটা হচ্ছে সেই প্রলেপটা। এই ক্ষেত্রে এই প্রলেপটা দেওয়া হয়েছে কিন্তু। তা এইখানে যদি আমরা প্রলেপ দেই আসলে আমাদের এখানে আর চেহারা দেখা যাবে না, দেখা যাবে ভিতরে। তা যদি আমাদের বাহিরে প্রলেপ দেওয়া হয় এবং ভিতরে যদি চেহারা দেখা যায় বা প্রতিফলন পৃষ্ঠ হিসেবে কাজ করে, তাহলে সেই দর্পণকে আমরা বলবো অবতল দর্পণ। সেই দর্পণকে আমরা কি বলবো? অবতল দর্পণ। তাহলে আমরা অবতল দর্পণের সংজ্ঞাটা বুঝলাম। তাহলে অবতল দর্পণের সংজ্ঞাটা কি? যদি বাহিরে প্রলেপ দেওয়া হয়, বাহিরে বলতে এটাকে বলা হচ্ছে উত্তল পৃষ্ঠ, এটাকে বলা হচ্ছে উত্তল পৃষ্ঠ। বাহিরের পৃষ্ঠটা হচ্ছে উত্তল পৃষ্ঠ আর ভেতরের পৃষ্ঠটা হচ্ছে অবতল পৃষ্ঠ। তার নর্মাল ব্যাপার যে উত্তল পৃষ্ঠে যদি আমাদের প্রলেপ লাগানো থাকে এবং অবতল পৃষ্ঠ যদি আমাদের প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে বা আমাদের চেহারা দেখা যায় নর্মালি যেটা আমরা বুঝি আর কি, সেটাকে আমরা অবতল দর্পণ বলে থাকি। এরপর তার উল্টোটা চলে আসি আমরা, যে তাহলে এই ভিতরেরটা হচ্ছে আমাদের কি অবতল পৃষ্ঠ, বাইরেরটা হচ্ছে উত্তল পৃষ্ঠ। এখানে উত্তল পৃষ্ঠটা কোনো কাজ করেনি, অবতল পৃষ্ঠটা কাজ করছে, এই জন্য ওর নাম হয়ে গেল অবতল দর্পণ। কিন্তু এর উল্টোটা এখন আমাদের চিন্তা করতে হবে। এখন যদি ভিতরে প্রলেপ যদি আমাদের অবতল পৃষ্ঠে যদি প্রলেপ লাগানো হয় এবং উত্তল পৃষ্ঠ যদি আমাদের প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে, যদি প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে আমাদের বাইরের অংশটা, এইখানে যদি আমাদের চেহারাটা দেখা যায় মানে উত্তল পাশে যদি আমাদের চেহারাটা দেখা যায়, তাহলে সেটাকে আমরা বলবো উত্তল দর্পণ। তাহলে আমরা বুঝলাম যদি আমাদের উত্তল পাশে চেহারা দেখা যায় বা প্রতিফলক রূপে কাজ করে উত্তল পাশ কোণটা, এখানে আরেকটা ব্যাপার আমরা এইভাবে লিখতে পারি যে বাহির, এটা হচ্ছে বাহির, সেটা হচ্ছে উত্তল পৃষ্ঠ, আর এর ভিতরের অংশটা এই ভিতর হচ্ছে আমাদের অবতল পৃষ্ঠ। এর বাহিরেরটা হচ্ছে আমাদের কি উত্তল পৃষ্ঠ আর ভেতরেরটা হচ্ছে আমাদের কি অবতল পৃষ্ঠ। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। আমি আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি। এটা যে দর্পণ বা আয়না এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সমতল হবে আর একটা হচ্ছে গলীয় হবে। সমতলের কোনো প্রকার নেই, গলীয় হচ্ছে দুইটা প্রকার আছে, সেটা হচ্ছে আমাদের কি একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। তা আমি তার আগে যেটা বলছি সেটা হচ্ছে এটা যে বাহিরের পার্শ্বটাকে বলা হচ্ছে আমাদের উত্তল পৃষ্ঠ আর ভিতরের পৃষ্ঠটাকে বলা হচ্ছে অবতল পৃষ্ঠ। এখানে যদি উত্তল পৃষ্ঠ প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে চেহারা দেখা যায়, তাহলে সেটাকে আমরা উত্তল দর্পণ বলবো। আর এখানে যদি আমাদের অবতল পৃষ্ঠটা কাজ করে, উত্তল পৃষ্ঠটাকে প্রলেপ লাগানো হয় বা আমাদের প্রতিফলক পৃষ্ঠ হিসেবে ভিতরটা কাজ করে, তাহলে সেটাকে আমরা বলতেছি অবতল দর্পণ। এখানে আরেকটা জিনিস যেটা যে আমাদের দর্পণের অনেক সময় সংজ্ঞাটা চায় যে দর্পণ আসলে কি। দর্পণ হচ্ছে এটাই যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। কি ঘটে? যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকেই আমরা বলতেছি আয়না বা দর্পণ। আসলে আমরা নিয়মিত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন আমরা এর পরের লেকচারে আলোচনা করব। আজকে আমাদের এই পর্যন্তই, যে আমরা একটা বস্তুকে কেমনে দেখি সেটা, আর হচ্ছে আমাদের দর্পণের প্রকারগুলা। এর পরের যে লেকচারটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রতিফলনটা আসলে কি, বা উত্তল এবং অবতলের যে এখানে গলীয় দর্পণের কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের
জানতে হবে। ইনশাআল্লাহ পরের লেকচারে আমরা এটাকে আলোচনা করব।